শুরু করি। আজকে হচ্ছে না আমাদের থার্ড ক্লাস হচ্ছে, রেসপন্সিবল ফর দিস। ওর পর থেকে আমাদের স্টার্ট করছি, ঠিক আছে? এতক্ষণ ধরে আমরা যেটা দেখলাম যে ব্রহ্ম কি, বা ওই যে কনসেপ্ট গুলো, বা স্বামীজির কাছে পুজোর যে বিভিন্ন উপায় পদ্ধতিগুলো, সেইগুলো সম্পর্কে আমরা সব জানতে পারলাম। এরপরে আমরা দেখবো হচ্ছে যে কি করে কি অন্য আরো ওনার যে পুজো সম্পর্কে যে ধারণা, বা ঠাকুর সম্পর্কে যে ধারণা, কালীমা সম্পর্কে যে ধারণা, সেটার ভেতরে আমরা আরো ঢুকবো। ওকে, এখানে তেইশটা শুনতে দেবে না। হ্যাঁ, আফটার সেইং অল দিস হাউএভার, কি বলেছিল, কিছু এই কথাটা বলে চলে যাওয়ার পর বলেছিল হচ্ছে ওই যে যদি ভগিনী নিবেদিতার কোনো বিদেশি বন্ধু বান্ধবীরা আসে, চেনা জানা কেউ আসে, তারা যেন জুতো খুললে ঢোকে, কারণ ওটা মায়ের পবিত্র জায়গা। তো এইটা বলার পর হি লিঙ্গার বিফোর গোয়িং, তিনি আরো কিছুক্ষণ থেকে গেলেন। লিঙ্গার কথাটার বাংলা মানে হচ্ছে যে কিছুক্ষণের জন্য থেমে যাওয়া, ঠিক আছে? এটা লিখে নেয়। লিঙ্গার কথাটার অর্থ হচ্ছে যে কিছুক্ষণের জন্য থেকে যাওয়া বা দেরি করা। লিখে নিয়ে তারপর একটা রিয়াকশন দিস বা কিছু বলিস, লেখা হয়ে গেল, ঠিক আছে? তো উনি কিছুক্ষণ দাঁড়িয়ে গেলেন, মেকিং আ শাই রেফারেন্স টু কর্নেল হেইসেস পোয়েম অফ দ্য গার্ডিয়ান এঞ্জেলস। তারপর কিছুক্ষণ পরে উনি সামান্য লাজুক ভাবে আর একটু অনিচ্ছুক ভাবে, মানে শাই বলতে হচ্ছে যে লাজুক বা একটু লজ্জায় লজ্জায় আর কি। তো ওটা লিখে রাখ, শাই মানে লজ্জা পাওয়া বা লজ্জা পায় না। শাই মানে লজ্জায় বা লজ্জা পায়। তো উনি কি করলেন, কিছুক্ষণ দাঁড়িয়ে হচ্ছে একটু লজ্জায় লজ্জায় লজ্জার সাথে হচ্ছে যে কর্নেল হেসের একটা পোয়েম আছে যেটার নাম হচ্ছে গার্ডিয়ান এঞ্জেল, সেটার একটা উল্লেখ করলেন। উল্লেখ করে বললেন, দ্যাট ইজ প্রিসাইসলি মাই পজিশন অ্যাবাউট ব্রহ্মাণ অ্যান্ড দ্য গডস। আমার ব্রহ্ম আর দেবদেবী সম্পর্কে এটাই অবস্থান, বা এটাই আমার মতামত। আই বিলিভ ইন ব্রাহ্মণ অ্যান্ড দ্য গডস অ্যান্ড নট ইন এনিথিং এলস। আমি ব্রহ্ম আর দেবদেবী দুটোতেই বিশ্বাস করি, আর অন্য কোনো কিছুতে আমার বিশ্বাস নেই। এবার এইখানে তোর মনে হতে পারে যে দেব দেবীতে বিশ্বাস করছে আবার ব্রহ্মতেও বিশ্বাস করছে। আগের দিন তো ওদেরকে বলেছিলাম যে ব্রহ্ম মানে হচ্ছে যে সবকিছুই আবার কিছুই নয়। মানে আমরা যে নিরাকার ঠাকুরের কথা বলি, যে নিরাকার ঈশ্বরের কথা বলি, সেটা হচ্ছে এক প্রকার ব্রহ্ম। এবার তাহলে সেইটা যদি হয়, তাহলে ওটার মানে তো দাঁড়াচ্ছে না, কারণ ওটার মানে কি হচ্ছে যে এদিকে দেব দেবীতেও বিশ্বাস করছে আবার ব্রহ্ম তো বিশ্বাস করছে, নিরাকার আর সাকার দুটোতেই। তো এটাই মানে হচ্ছে না ওনার ভাবনা চিন্তার একটা আলাদা দিক আর কি। এবার এইটা নিয়ে একটা গল্প ছিল, যে ওনাকে একজন বলেছিল যে আপনি মূর্তি পূজাকে কেন সমর্থন করেন, আবার এদিকে ব্রহ্মত্ব বিশ্বাস করেন। তো হ্যাঁ, বল, কিছু বলবি? আমি বল হ্যাঁ অর্ষা, আমি বলছি যে হুম, ব্রহ্ম বলতে কি এখানে ব্রহ্ম সমাজের মধ্যে যে নিরাকার দেব দেবী এদের ওইটাই কথা ওটাই বোঝাচ্ছে ওটাই নাকি? ওটাই, হ্যাঁ ওটাই। নিরাকার দেব দেবী নয়, মানে নিরাকার ওরা মানে হচ্ছে ঈশ্বর, একটাই মানে ওরা ঈশ্বর, সেই হ্যাঁ নিরাকার। তা নিরাকার, হ্যাঁ, কিন্তু ওইটার উপরে বিশ্বাস করতে হবে অর্থাৎ আবার দেব দেবীর উপরও কিভাবে সম্ভব? হ্যাঁ, ওটা আমি বলছিলাম তো গল্পটা। ওনাকে একজন জিজ্ঞাসা করেছিল, এরকমই একটা প্রশ্ন করেছিল। উনি আচ্ছা বলেছিলেন যে মনে করো আমরা তো হয়তো নিরাকার ঈশ্বরে বিশ্বাস করতে পারছি, কিন্তু মনে করো একটা সাধারণ মানুষ, তার যে ধ্যান ধারণা বা তার যে হুম ভক্তিটা, সেটা তো হুম কোথাও হুম একটা অর্পণ করতে হবে। হুম তাকে তো তার যে স্পিরিচুয়ালিটি, তার যে স্পিরিচুয়াল মাইন্ড আছে, সেটা তো কোথাও একটা কনসেন্ট্রেট করতে হবে, কোথাও একটা মন দিতে হুম হবে আধ্যাত্মিক ভাবে। হুম তো সেইটার জন্য এই দেবদেবীরা কি করে, বা দেবদেবীদের এই মূর্তিগুলো কি করে, সেটা তোকে একটা সিম্বল দেয়। তো সামনে যদি একটা ঠাকুর থাকে, তাহলে হচ্ছে যে তুই আরো ভালোভাবে পুজোটা দিতে পারবি, তুই আরো ভালোভাবে মনোযোগ দিতে পারবি পুজোতে। আর যদি সেটা নিরাকার হয়, সেটা কিন্তু দেওয়াটাতে কঠিন নয়, একটু দেওয়াটা কঠিন। আরেকটু একটু, হ্যাঁ, একটু কঠিন।
তাই নাকি? মানে হ্যাঁ, তাহলে আর দেখে এবার মনে দেখে কর, দেখে যেটা সহজ হয়। এক্স্যাক্টলি, মানে কি যারা সাধারণ মানুষ, যারা হয়তো সবসময় ঠাকুর নিয়ে নেই, যারা হয়তো সবসময় ঠাকুরের আবেশে নেই, তাদের জন্য হচ্ছে দেবদেবীরা কি করে একটা উপায় এনে দিয়েছে, যে মূর্তিটাকে অ্যাজ এ সিম্বল তুই সামনে দেখতে পাচ্ছিস, বুঝতে পারলি? হুম। আর উনি তো কালী মায়ের খুব ভক্ত ছিলেন, তো উনি ব্রহ্মতেও ওই জন্য বিশ্বাস করতেন, আবার এদিকে কালীমাতেও বিশ্বাস করতেন। আচ্ছা। আর ব্রহ্মের ব্যাপারটা কি জানিস তো, এটা অনেকটা ফিলসফিক্যাল, স্পিরিচুয়ালের থেকে। ফিলোসফিক্যাল মানে হচ্ছে যে দর্শনের দিক থেকে, যাই হোক। ডিফারেন্সটা বুঝতে পারছিস কোথা থেকে কি হচ্ছে? হুম। ঠিক আছে। আর যারা একটু লেটে জয়েন করলি, কোনো অসুবিধা নেই, ক্লাসটা পুরো রেকর্ড হচ্ছে, তোরা হচ্ছে ওই পোর্শনটা পেয়ে যাবে। হি ওয়াজ এভিডেন্টলি অ্যাফ্রেড, এই জায়গাটা ভালো করে শোন, কিন্তু এইখানটা খুব কঠিন ইংলিশটা। হি ওয়াজ এভিডেন্টলি অ্যাফ্রেড দ্যাট মাই ইন্টেলেকচুয়াল ডিফিকাল্টি would lie where his own must have done. এভিডেন্টলি মানে হচ্ছে যে স্পষ্টত, মানে যেটা ইজিলি বোঝা যায়। এভিডেন্টলি কথাটার বাংলা অর্থ হচ্ছে স্পষ্টত। এটা লিখে নে, স্পষ্ট যেটা, ক্লিয়ার যেটা। সো হি ওয়াজ কোনখানটা এভিডেন্ট। হচ্ছে? এটা হচ্ছে দেখ ওই সে আমাদের কত নম্বর পেয়েছে একবার দাঁড়া। এটা হচ্ছে ওই যে রেসপন্সিবল ফর দিস আছে না, ওর পরের প্যারাটা হয়ে গেছে, ছোট প্যারাটা, তার পরের প্যারাটা একদম শুরুর লাইনটা। হি ওয়াজ এভিডেন্টলি অ্যাফ্রেড, 16 নম্বর পাতায় দেখ। আচ্ছা, এভিডেন্টলি কথাটা অর্থ আমি বললাম স্পষ্টত। সো হি ওয়াজ এভিডেন্টলি অ্যাফ্রেড দ্যাট মাই ইন্টেলেকচুয়াল ডিফিকাল্টি, যে আমার যে যুক্তিগত যে আমার যে যুক্তি নিয়ে যে অসুবিধাগুলো হতো, সেগুলো কোথায় হবে, যেগুলো ওনার অসুবিধা হয়েছিল। মানে ওনার যেই যেই ধারণাগুলো বুঝতে অসুবিধা হয়েছিল, উনি এইটা ভয় পেতেন যে সেই একই অসুবিধা আমারও হবে, মানে যে লিখছে, মানে ভগিনী নিবেদিতা, ওনার হবে। In the incompatibility of the exaltation of one definite scheme of worship with the highest Vedantic theory of Brahma. কোনখানে? যেখানে যে একটা বিশেষ পুজো পদ্ধতির যে শ্রেষ্ঠত্ব, সেটার সাথে বেদান্তের যে চরম ব্রহ্মবাদ, সেটার মধ্যে যে সেটা যে একসাথে সমন্বয় করতে পারে, সেইটা আমার বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। মানে তোদেরকে এক্ষুনি যেটা আমি বোঝালাম, যে ব্রহ্ম, যে একটা নিরাকার ঈশ্বরের সাথে সাথে আবার যে একটা সাকার বা একটা দেবদেবীকেও পুজো করা যায়, যার একটা আকার রয়েছে, সেইটা হয়তো আমার বুঝতে অসুবিধা হতে পারে, সেইটা নিয়ে উনি ভয় পেতেন, বা সেইটা নিয়ে হয়তো উনি চিন্তা করতেন, যে এ হয়তো বুঝতে পারবে না যে ব্রহ্মতে বিশ্বাস করতে করতেও কি করে দেবদেবীতে বিশ্বাস করা যায়। এবার he did not understand that to us who stood about him, স্বামীজি এইটা বুঝতে পারতেন না যে উনি যাদের আশেপাশে দাঁড়িয়ে থাকতেন, তাদের কাছে he was himself the reconciliation of these opposites and the witness to the truth of each. উনি এটা বুঝতে পারতেন না যে যে ওনার আশেপাশে যারা ছিল, তাদেরকে, তাদের কাছে উনি কিসের প্রতীক ছিলেন, কিসের সিম্বল ছিলেন। উনি হচ্ছে যে এই যে বিপরীত ধর্মের যে ভাব দুটো, সেই ধর্মের যে ভাব দুটো সমন্বয় হতে পারে, সেইটার সিম্বল ছিলেন। আর প্রত্যেকটা ধর্মে যে সত্য রয়েছে, যেই মূল সত্যগুলো রয়েছে, সেইটা হচ্ছে যে সেইটারও প্রতীক ছিলেন, বা সেইটার একটা প্রমাণ ছিলেন। যে উনি মনে করতেন যে এরা হয়তো ব্রহ্মে বিশ্বাস করলে হয়তো দেবদেবীতে সেরকম ভাবে ভক্তি পাবে না, বা দেবদেবীতে বিশ্বাস করতে পারবে না। তো সেই জিনিসটা যে সম্ভব, সেটা হচ্ছে সব থেকে বড় প্রমাণ উনি নিজেই, স্বামীজি নিজেই, সেটাই হচ্ছে যে উনি স্বামীজি বুঝতে পারতেন না। ঠিক আছে, মনে কর হচ্ছে যে স্বামীজি, মনে কর একটা কোচ রয়েছে, সে ভাবছে যে তার টিম হচ্ছে যে ক্রিকেট খেলতে পারছে না, ঠিক আছে, কারণ কোচটা নাকি ঠিক করে শেখাতে পারছে না। এবার ওনার যেটা মাথায় ঢুকছে না, যে ওর যে স্টুডেন্ট গুলো তারা খেলছে ঠিকই,
আর তারা কার থেকে শিখছে? সেই কোচের থেকেই শিখছে। এদেরকে কোচ ভাবছে, এটা কোচ শেখাতে পারছে না, এরকম আর কি কেসটা। তারপর হচ্ছে যে he did not understand that to us who stood about sorry ওখানটা না, following up this train of thought therefore এই বিষয়টি সম্পর্কে ভাবতে ভাবতে he dropped into a mood of half soliloquy, তিনি মাঝে মধ্যে আপন মনে কথা বলতে থাকলেন। সলিলোকুই কথাটার অর্থ হচ্ছে যে বাংলায় আমি যদি বলি আহ, নিজে থেকে কথা বলা, ঠিক আছে? এটা নাটকে সেই দেখবি অনেক সময় হয় যেখানে হচ্ছে যে একটা ক্যারেক্টার সরে এসে, হয়তো স্টেজ থেকে একটু সরে এসে সেই দর্শকদের সাথে কথা বলছে বা নিজের মনে মনে কথা বলছে। যদি সিরিয়ালে দেখিস না, সিরিয়ালে সে একটা কোনো ভিলেন বা কেউ হয়তো মনে মনে যে কথাগুলো ভাবে, ওটা ওটা হচ্ছে যদি কেউ মুখে মুখে বলে ওটাকে সলিলোকুই বলে, নিজের মনে মনে কথা বলা। এটা লিখে রাখ যে নিজের মনে মনে কথা বলা, সলিলোকুই মানে ওইটা, নিজের মনে মনে কথা বলা। লেখা হয়ে গেলে বলবি আগে। আচ্ছা, তারপর তো এই কথাটাই ভাবতে ভাবতে উনি নিজের মনে মনে কথা বলতে শুরু করে দিতেন। and sat for a while talking disjointedly, answering questions, trying to make himself clear. আর সেই সময় উনি হচ্ছে যে অসংলগ্ন ভাবে কথা বলতে বলতে বসে রইলেন। মানে কি কথা বলছে ঠিক করে কিছু বোঝা যাচ্ছে না। ডিসজয়েন্টেডলি মানে হচ্ছে অসংলগ্ন, মানে যেটা হয়তো মনে কর এই, মনে কর এ টপিক নিয়ে কথা বলতে বলতে হঠাৎ করে অন্য একটা টপিকে ঢুকে গেল, একটা টপিক নিয়ে বলছে বলতে বলতে আরেকটা টপিকে চলে গেল। এরা মানছে উনি অসংলগ্ন ভাবে কথা বলতেন। বলতে বলতে হয়তো মানে সে নিজেকেই কিছু একটা বোঝানোর চেষ্টা করছেন, কিছু একটা সহজ করার চেষ্টা করছেন, yet always half absorbed in something within. আবার সেই করতে করতে অনেক সময় নিজের ভাবনাতেই ডুব দিচ্ছেন, আর ডুব দিতে এমন একটা বিভোর হয়ে রয়েছেন as if held by some spell he could not break. আর সেই কথা বলতে বলতে ওনার এমন অবস্থা হয়েছে যে যেন উনি নিজে উনি যেন নিজের ভাবনাতে এমন ভাবে ডুবে রয়েছেন যেন ওই বিভোর থেকে আর বেরিয়ে আসতে পারছেন না, ওই ঘোর থেকে আর বেরিয়ে আসতে পারছেন না, নিজের মনে বকে যাচ্ছে। তারপরে এইখানটা সহজ একটু, হাউ আই ইউজ টু হেট কালি হিসেব অ্যান্ড অল আচ্ছা হার স্যার, ওয়েস। বল, বল। হাফ অ্যাবসর্বেড মানে কি বললে? হাফ অ্যাবজর্ব মানে হচ্ছে যে পুরো ঘোরে থাকা, মানে ঘুমের ঘোরে বলে না, হ্যাঁ। ওই ওই ওইটাকেই, ওই ঘোরে থাকাটাকেই বলে। মানে মনে কর হয়তো তুই একটা কাজ হয়তো এত মনোযোগ দিয়ে করছিস, তোর পাশে তোকে কতক্ষণ ধরে ডেকে যাচ্ছে, তুই শুনতে পাচ্ছিস না, হুম, এখানে জিনিসটা ওটাকে হচ্ছে হাফ অ্যাবজর্ব, মানে হাফটা নয় অ্যাবজর্ব, শুধু অ্যাবজর্ব। হাফ অ্যাবজর্ব মানে কি অর্ধমগ্ন, মানে তুই হাফ শুনছিস, মানে ওই এক কান দিয়ে ঢুকছে আর এক কান দিয়ে বেরোচ্ছে, এরকম সিচুয়েশন। হুম, আর যদি পুরো মগ্ন হয়ে যায় কোনো কান দিয়ে ঢুকবে না। আচ্ছা। যাই হোক, তারপরে হাউ আই ইউজ টু হেট কালি হি সেড অ্যান্ড অল হার ওয়েজ, তিনি বলে উঠলেন মা কালীকে আমি কত ঘৃণা করেছি, তার লীলাগুলোকেও আমি কত ঘৃণা করেছি। মানে হয়তো মানে উনি হয়তো যে যে জিনিসগুলোকে করতেন বা ওনাকে যে যেগুলো বলে আর কি, যে ঠাকুর এই করে দিয়েছে সেই করে দিয়েছে বলে না, তো ওইগুলো আর কি। দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ মাই 6 years ফাইট দ্যাট আই উড নট অ্যাকসেপ্ট হার। আমি 6 বছর ধরে এই যুদ্ধ করে গেছি যে আমি ওনাকে কোনোভাবেই মেনে নেবো না। একসেপ্ট মানে কি? মেনে নেওয়া বা কিছু একটা গ্রহণ করা। তো মানে স্বামীজি যখন আর কি গেছিল প্রথম ঠাকুরের কাছে, তখন না উনি কাইন্ড অফ আমাদের মতো ছিলেন। আমরা মানে কি, যদি আমাদেরকে এখন বলে মহারাজে যাও বা ঠাকুরের সব করো, হবে? তুই করবি না তো? তো স্বামীজিও কাইন্ড অফ ওরকম ছিল, খুব স্কেপটিক মানুষ ছিল, আর তুখর মাথা ছিল। তো মানে এই জিনিসগুলোকে না চট করে মানতে চাইতো না, যে এরকম ঠাকুরের এরকম সত্যিকারের হয় কিনা। ঠিক আছে, তো পরবর্তীকালে অনেক উনি বিশ্বাস করেছেন, কিন্তু যখন প্রথম প্রথম যেতেন তখন মানতে চাইতেন না। আর ওটাই বলেছে দেখ, যে 6 বছর ধরে আমি এই যুদ্ধই চালিয়ে গেছি যে আমি কালী মাকে মানবো না। বাট আই হ্যাড টু বাট আই হ্যাড টু অ্যাকসেপ্ট হার অ্যাট লাস্ট, কিন্তু শেষমেশ তাকে মেনে নিতেই হলো।
রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড মি টু হার। রামকৃষ্ণ আমাকে তার কাছে উৎসর্গ করেছিলেন। And now I believe that she guides me in every little thing I do. আর এখন আমি বিশ্বাস করি যে খুব সামান্য কাজগুলোতেও উনি যেন আমার পথ দেখাচ্ছেন। গাইড মানে হচ্ছে একটা পথ দেখানো, এটা আশা করি তোরা জানিস। কাউকে একটা নির্দেশ দেওয়া বা বলে দেওয়া যে কি করতে হবে। অ্যান্ড ডাস উইথ মি হোয়াট শি উইল। আর আমাকে দিয়ে তার ইচ্ছা মতো কাজ করে নিচ্ছেন। মানে কালিমা আর কি, কালিমা যা আদেশ দিচ্ছে স্বামীজিকে করতে হচ্ছে, আর সেই সেই অনুযায়ী মানে উনি যা চাইছেন তাই করাচ্ছেন স্বামীজিকে দিয়ে। Yet I fought so long. তবুও আমি অনেক দিন যুদ্ধ চালিয়ে গেলাম। আমি যে পরমাংশকে ভালোবাসতাম, I loved him, you see, and that was what held me. আচ্ছা, তোদের দুজনকে বলছি, যারা এক্ষুনি ঢুকলি, দেব আর মৌলি, তোরা হচ্ছে যেখানটা হয়ে গেছে ওখানটা হচ্ছে রেকর্ডিং পেয়ে যাবে আগের দিনের মতো। আর এখন হচ্ছে 16 নম্বর পাতায়, কত নম্বর স্ট্যান্ডার্ড লাইন এটা? এটা 3 নম্বর স্ট্যান্ডায় হচ্ছে, 3 নম্বর স্ট্যান্ডায় 4 নম্বর লাইন খুলে নে। এর আগে যেটুকু হয়ে গেছে সেটুকু হচ্ছে তোরা ইউটিউবে পেয়ে যাবে। আর হচ্ছে কি? হ্যালো, হ্যাঁ আমার তো পড়া আছে 5টা থেকে, আমি পড়তে যাব, তাই জন্য বলছি এটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, পরে এটা রেকর্ড। পড়া- এটা আমি পেয়ে যেটা যাবে। বন্ধ ঠিক আমি পড়তে যাবো যখন আমার ব্যাপারে ঠিক আছে, জয়েনটা কোনো হলাম বলে দিই। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, এটা ঠিক আছে? পেয়ে যাবে। হুম, ঠিক আছে, রাখ। এই, হ্যাঁ, যাক, আমি যেখানটা বলছিলাম যে yet I loved him, you see, and that was what held me. তো এই যে প্রথম 6 বছর উনি যখন কালিমায় বিশ্বাস করতে চাইছেন না, উনি যখন ভাবছেন যে কি না কি হচ্ছে, তো কি হচ্ছিল তখন, উনি রামকৃষ্ণকে খুব শ্রদ্ধা করতেন। ঠিক আছে, খুবই শ্রদ্ধা করতেন। তো সেই শ্রদ্ধাটাই ওনাকে ধরে রেখেছিল এতদিন ধরে, কালিমায়ের প্রতি বিশ্বাস জন্মানোর আগে, বা কালিমায়ের প্রতি একটা প্রচন্ড গভীর শ্রদ্ধা জন্মানোর আগে উনি ওখানে বারবার চলে যেতেন দক্ষিণেশ্বরে। কার টানে? রামকৃষ্ণের টানে। I saw his marvelous purity and I felt his wonderful love. His greatness had not dawned on me then. আমি তার অদ্ভুত পবিত্রতা দেখেছি আর তার অসাধারণ ভালোবাসার ছোঁয়া পেয়েছি, কিন্তু এখনো আমি তার মহত্ব বা তার শ্রেষ্ঠত্ব বুঝতে পারিনি। ঠিক আছে, মানে তুই যদি দেখিস যে প্রথমে দেখে যখন উনি যেতেন তখন মানে হচ্ছে ওই শ্রীরামকৃষ্ণ মানে ওনার যে শ্রেষ্ঠত্ব বা ওনার যে মহত্ব সেটা হয়তো রিয়েলাইজ না করলেও উনি এতটাই ভালো মানুষ ছিলেন, ওনার ভাবনা চিন্তা এতটাই পবিত্র ছিল যে যে কেউ ওনার মুগ্ধ হয়ে যেত। ঠিক আছে, তো এখানেও সেটার কথাই বলছে আর কি। All that came afterwards when I had given in. আমি যখন পরে তার অনুগত হলাম সবই পরে বুঝতে পেরেছিলাম। মানে যখন আর কি পুরো শ্রীরামকৃষ্ণের ডিরেক্ট শিষ্য হয়ে গেল। হ্যাঁ বল। বলছি মার্ভেলিয়াস মানে কি? মার্ভেলাস মানে হচ্ছে যে কি বলবো, অদ্ভুত, যেটা তোকে মার্বেল করে। মার্বেল মানে হচ্ছে বেশি হাঁ হয়ে যাওয়ার মতো, বুঝলি? তো এইখানে মার্ভেলাস মানে কি, এখানে মার্ভেলাস মানে হচ্ছে একেবারে দুর্ধর্ষ, অদ্ভুত, এরকম দারুণ এক কথা। ঠিক আছে, বা অবিশ্বাস্য এরকম বলতে পারি। আর এইখানটা বলছিলাম যে হ্যাঁ, অল দ্যাট কেম আফটারওয়ার্ডস। আফটারওয়ার্ডস মানে হচ্ছে যে ওর পরবর্তী সময় ওটা ওটা এসেছিল কি, যে উনি যে কতটা শ্রেষ্ঠ সেইটার যে বুঝতে পারাটা সেটা আমি পরে বুঝতে পেরেছি। when I had given, যখন আমি তার অনুগত হলাম বা তার শিষ্য হলাম। at that time I thought him a brain sick baby. সেই সময় আমি তাকে একটা খ্যাপা শিশু বলে মনে করতাম। ব্রেন সিক মানে হচ্ছে খ্যাপা। অলওয়েজ সিং ভিশনস অ্যান্ড দ্য রেস্ট, যেন সারাদিন ধরেই বা অনেক সময় যেন উনি
আর কি দেখছেন? উদ্ভট স্বপ্ন দেখছেন আর কাল্পনিক দৃশ্য দেখতে পাচ্ছেন। এটা এটা নাকি শ্রীরামকৃষ্ণের অনেক ছোটবেলা থেকেই হতো। একবার নাকি উনি মুড়ি খেতে খেতে মাঠের আল দিয়ে হেঁটে যাচ্ছিলেন, চাল সঙ্গে আল দিয়ে, সেই সময় হচ্ছে যে একটা খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে উনি পুরো অজ্ঞান হয়ে যান। ওখানে নাকি উনি মানে এতটাই কি বলবো ওভারওয়েলমড হয়ে গেছিলেন, এতটাই বিস্মিত হয়ে গেছিলেন যে উনি আর সামলাতে পারেননি, উনি মূর্ছা চলে গেলেন। এরকম হয়েছিল নাকি পরবর্তীকালে? এরকম হয়েছে, জীবনে অনেকবারই হয়েছে। তো সেইটার কথাই স্বামীজি বলছেন যে শ্রীরামকৃষ্ণ ওরকম করে প্রায়শই হচ্ছে যে কি বলবো প্রায়শই এমন এমন দৃশ্য দেখতে পেতেন যেগুলোকে উনি হয়তো এক্সপ্লেন করতে পারতেন না, বা যেগুলো সাধারণ মানুষও দেখতে পায় না। অ্যান্ড দেন টু আই হেটেড ইট। আমি সেগুলোকে কোনোভাবে মেনে নিতে পারতাম না, আমি ঘৃণা করতাম। অ্যান্ড দেন আই টু হ্যাড টু একসেপ্ট হার। আর তারপরে আমাকেই কি না তাকে মেনে নিতে হলো। এক্সেপ্ট হার। হার বলতে এখানে কে তাহলে? কেউ একজন বল। এখানে হার কালিমা। বলতে, হ্যাঁ কালিমা। ঠিক আছে। আচ্ছা, এতটা যে বললাম, কার কোনখানটা অসুবিধা হচ্ছে একবার কেউ যদি কিছু মনে হয় বল, যদি কোনো জায়গা আবার বলতে হয়। আর্যদা, বল। ওখানে যে প্রথমে একদম শুরুতে এখানটা করে বলছে যে কি রিকনক্লিউশন অফ অপোজিট মানে কি বললে ভাই? রিকনসিলিয়েশন অফ দ্য অপোজিট। রিকনসিলিয়েশন মানে হচ্ছে যে দুটো দাঁড়া, এটা বাংলা মানে আমি দেখতে পারবো। মিলন, সমন্বয় মিলন। সাধন। হ্যাঁ। আর অফ দ্য অপোজিটস মানে কি? তোকে যেটা বললাম যে একদিকে আছে হচ্ছে ব্রহ্ম সাধনা, আর একদিকে আছে দেব দেবীদের মূর্তি সাধনা। তো দুটো তো একদম অপোজিট, একজন নিরাকার একজন সাকার, তাই নাকি? এবার দুটোকে কি করে মিলবে? একজনের আকার নেই আর একজনের আকার আছে, এই দুটোকে মিলাবে কি করে? তো স্বামীজির কে দেখলে বোঝা যেত যে ওই দুটোকে কি করে মেলা যায়। কি করে ব্রহ্মতে বিশ্বাস করা সত্ত্বেও কালী মায়ের সেবা করা যায়, কালী মায়ের পুজো করা যায়। বুঝলি? মানে এখানে কি ওই ব্রহ্ম আর কালীর অভেদ একটা রূপ উপলব্ধি করেছে নাকি? হ্যাঁ, ব্রহ্ম। মানে এখানে ব্রহ্ম আর কালীর কি একটা অভেদ কোনো রূপ মানে আওয়াজটা কেটে যাচ্ছে, ভেবেছে নাকি এটা ওরকমই? ওখানটা আওয়াজটা কেটে গেল, আমি শুনতে পেলাম না। আমি বলছি এখানে তো বলেছে তার মানে ব্রহ্ম আর কালীর অভেদ রূপ উপলব্ধি করেছে তার মানে। বলতে পারিস? কারণ ওখানে তো ব্রহ্মে বিশ্বাস করছে অথচ কালীর উপাসনা করছে, হুম। তাহলে তো এবার একটা অভেদ রূপই তো আসছে এখানে। বলতে পারিস? মানে যেটা আমার কি বাস্তব, বলছিস? মানে বাস্তবে একটা রূপকে আর কি প্রকাশ করছে আমাদের সামনে, সবার সামনে। হুম। তবে মানে কি, এটাও হতে পারে যে ওনার হয়তো বিশ্বাসে উনি এখনো ব্রহ্মতে বিশ্বাস করেন, কিন্তু ওনার কালী মায়ের প্রতি যে ভালোবাসা, সেইটা থেকে হচ্ছে যে বা যে শ্রদ্ধাটা, সেইটা থেকে উনি ওনার পুজো করেন। কারণ উনি কার আন্ডারে মনে করেছে এত কিছু, আমাদের পরমহংসদেব। আর পরমহংসদেব তো মানে কালী মায়ের পুরো ভক্ত ছিল, তো ওইটা একটা আচ্ছা এখানে ইনফ্লুয়েন্স স্বামী আছে। হুম? আচ্ছা এখানে স্বামী বিবেকানন্দ তো রামকৃষ্ণকে তো কি ব্রেইন সিক বেবি বলেছেন, কিন্তু তিনি তো হ্যাঁ, নিজেই তো হ্যাঁ, মানে হ্যাঁ। রিকনসিলিয়েশন অফ অপোজিট ছিলেন। ওটা বলছি তো, ওটা হচ্ছে, এটা মানে যেটা বলছে লেখিকা সেটা অনেক লেখিকা পরে হয়েছে। আচ্ছা। ব্রেনসিক বেবি হচ্ছে যখন এটা হচ্ছে অনেক অনেক প্রথমের দিকে। আর এইটা হ্যাঁ যেটা বলছে রিকনসিলিয়েশন, এটা ভগিনী নিবেদিতা বলছে, মানে অনেক বছর পর। হ্যাঁ ওইটা ভগিনী নিবেদিতা, ওইটা মানে বিবেকানন্দকে বলছেন, আর বিবেকানন্দ অথচ রামকৃষ্ণকে ব্রেইন সিক বেবি বলছেন। হুম। জানিস তো, যখন বিবেকানন্দ মানে প্রথম দক্ষিণেশ্বরের দিকে যেত প্রথমের দিকে, আচ্ছা তখন হচ্ছে মনে করতো যে ওরকম খ্যাপাটে একবার হচ্ছে, মানে ওরকমই করতো। তুই যদি আমাদের পরমহংস দেবের পড়িস গল্প গল্প, দেখবি অনেক এরকম গল্প রয়েছে যেখানে তো মনে হবে কি করছে, কিন্তু সেগুলো মানে কি আমাদের মাথায় ঢুকবে না উনি কি করতেন, আচ্ছা। এই আর কি। তবে মানে খুবই ভালো মানুষ ছিল, কারণ ওনার যে পবিত্রতা, সেটা যদি ওনার গল্প করি তাহলে বুঝতে পারবি, আমি মুখে বললে হবে না। যাই হোক, তারপরে পড়ছি আজকে হচ্ছে শুধু এই পাতাটা করাবো। আজকে হচ্ছে যে আমাদের একদম শেষ অব্দি ক্লাস টেনেছে, তো ওই জন্য একটু টায়ার্ড আছে। আমি তোদেরকে পরের দিন এইটা শেষ করিয়ে দেবো, তারপরে আমরা পুরো ডিভিশনে ঢুকে যাবো। মানে আমাদের এই এই মাসে হচ্ছে যে সিলেবাস শেষ, তারপর হচ্ছে অগস্ট থেকে হচ্ছে যে শুধু ডিভিশন হবে। তোদের কবে পরীক্ষা? না সেপ্টেম্বরে, না নাকি অক্টোবর? সেপ্টেম্বরে হ্যাঁ হ্যাঁ 21 হ্যাঁ তারিখ হ্যাঁ থেকে। হ্যাঁ সেপ্টেম্বরে 21, তাহলে অগস্ট আর তোর তো অগস্ট আর সেপ্টেম্বরটা রয়েছে, হ্যাঁ তাই হ্যাঁ না? পুরো মাসটা রয়েছে, ওই হ্যাঁ সময় আমরা গ্রামার করব, তারপর টেক্সট গুলোকে ঝালাবো, ঝালিয়ে নিয়ে
আর তোদের কি সবারই টেক্সটটা বাদ নাকি মৌলি শুধু বাদ? আমাদের নিত্যানন্দে বাদ দিয়েছে, মানে ওর জায়গায় অমরনাথটা দিয়েছে। তো দাদা সে তো সবই করা আছে, সেটা একবার শুধু আমায় বলে দিবি যাতে আমার মনে থাকে, আমি সেই মতো আর কি একটু কোয়েশ্চেন গুলোকে করবো। ঠিক আছে, আমাদের স্কুলে কিন্তু এক্স্যাক্টলি এখনো কিছু জানানো হয়নি। করে রাখতে তো অসুবিধা নেই, মনে কর তোর যদি নাও হয় জেনে রাখলে আর কি করে, কিছু তো করার নেই, হ্যাঁ আবার দিয়ে দিলে তো আলাদা এক ব্যাপার, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সমস্যা ওকে। নেই। অ্যাজ ইউ লাইক ইটটা কি হবে? ও হ্যাঁ, সেকেন্ড বইটা না, সেকেন্ড হ্যাঁ, বইটা ওখান থেকে কি এবারে আসবে? ওই বইটা থেকে 3টে পরীক্ষা হবে। কি কি? ওই 3টে পরীক্ষা, ম্যাকবেথ হবে, অ্যাজ ইউ লাইক ইট হবে, আর একটা কিছু একটা হবে, অথেলো সেটা অথেলো বলে অথেলো অথেলো। জেনে নিয়ে অথেলো শোন, হবে। অথেলো হবে। আর মৌলিদের? আমাদেরও সেম। আচ্ছা, তাহলে হচ্ছে দেখছি না ওটা কি চ্যাপ্টার করবে। কিন্তু স্কুলে ও হ্যাঁ, পড়ায়নি। ওটা আমি কেস করছি, ওটা আমি ব্যবহার করছি যে আমি নিজে সময় মতো রেকর্ড করে ওটা আমি পাঠিয়ে দেবো, তোরা দেখে নিবি। আর যার যা প্রশ্ন হবে সেটা হচ্ছে আমাকে এখানে জিজ্ঞাসা করে নিবি হোয়াটসঅ্যাপে, বুঝলি? ঠিক ঠিক আছে। কারণ কারণ না, এই বলছি, ক্লাসগুলো তবে এটা স্কুলে হয়নি, আশা করছি এটা হবে না। না না ওরকম না, ওটা তো ওয়েস্ট বেঙ্গল ম্যান্ডেটেড, তো পরীক্ষা নিতেই হবে, বুঝলি? সেকেন্ড বইটা পরীক্ষা নিতেই হবে, হয়তো কমিয়ে দিতে পারে, তাও চিন্তা নেই, আমি ক্লাস পাঠিয়ে দেবো, হয়তো ছোট ছোট করে আমি পাঠাবো যাতে মানে একদম চাপ না পড়ে যায়। হয়তো মনে কর 20-30 মিনিটের ক্লাস হবে, সে হচ্ছে তোরা তোদের সময় মতো দেখে নিবি, ওটা নিয়ে কিছু চিন্তা নেই, আমি করে দেবো। যাক, বাদ দে। তারপরে আমরা যেটা বলবো এরপরে হচ্ছে কেন একসেপ্ট করলো সেটা কি বলছে দেখ। নো, দ্য থিং দ্যাট মেড মি ডু ইট ইজ আ সিক্রেট দ্যাট উইল ডাই উইথ মি। এবার কোন শক্তিতে বা কোন জিনিসের জন্য আমি কালিমাকে মেনে নিলাম বা গ্রহণ করে নিলাম, সেইটা আমি কোনোদিনই কাউকে বলবো না, ঠিক আছে? একদম মৃত্যু অবধি সেটা হচ্ছে একটা গোপন থাকবে। ইট ওয়াজ অ্যান অপরচুনিটি শি মেড আ স্লেভ অফ মি। সেই সময় আমার হচ্ছে খুব দুর্দিন চলছিল, আর সেই সুযোগে তিনি আমাকে তার দাস করে নিলেন। And Ramakrishna Paramahansa made me over to her. আর সেই সময় ঠাকুর কি বললেন, তিনি বললেন যে তুই মায়ের গোলাম হবি, মানে আমাকে তার কাছে সমর্পণ করে দিয়ে গেলেন। কি বলে? দেখ, হি উইল বি আ স্লেভ অফ ইউ, যে আমি হচ্ছে মায়ের গোলাম হব। মায়ের বলতে এখানে বুঝতে পারছিস কালী মা। তাহলে রামকৃষ্ণ বিবেকানন্দকে মায়ের কাছে হ্যান্ড ওভার করে দিয়ে গেল, এদিকে রামকৃষ্ণের জায়গাটা বিবেকানন্দ নিল। স্ট্রেঞ্জ, একটা বিস্ময়ের ব্যাপার হলো হি লিভড অনলি 2 years আফটার ডুইং দ্যাট, অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম হি ওয়াজ সাফারিং। সেই ঘটনাটার মাত্র 2 বছর তিনি বেঁচে ছিলেন, আর তার সেই 2 বছর অধিকাংশ সময় তিনি ভুগছিলেন। Not more than 6 months did he keep his own health and brightness. 6 মাস যেতে না যেতেই তার স্বাস্থ্যও ভেঙে গেল, আর মনের আনন্দ কোথায় হারিয়ে গেল। মানে এটা কি বলতে, এটা হয়তো তুই লজিক্যালি এক্সপ্লেন করতে পারবি না, কিন্তু যদি আমরা স্পিরিচুয়ালি দেখি, মানে হয়তো এরকম হলো যে কালী মায়ের যে দায়িত্বটা, কালী মায়ের পুজোর যে দায়িত্ব, তো সেই দায়িত্বটা হ্যান্ড ওভার করে দিল, আর হ্যান্ড ওভার করার পরেই হচ্ছে ইনি মারা গেলেন, এনার সময় এসে গেল। তো এইগুলোকে লজিক্যালি এক্সপ্লেন করার মতো নয়, বুঝতেই পারছিস, এগুলো হচ্ছে পুরোটাই তোকে ঠাকুর দিক দিয়ে দেখতে হবে। এবার ভগ্নী নিবেদিত বলছে, গুরু নানক was like that, looking for the one disciple to whom he would give his power. আপনারা তো জানেনই যে গুরু নানকেরও ওরকম অবস্থাই হয়েছিল, কারণ তিনিও এমন এক শিষ্যের খোঁজ করছিলেন যার মধ্যে তিনি তার নিজের শক্তিটা সমর্পণ করে দিতেন বা সঞ্চার করে দিতেন। অ্যান্ড হি পাসড ওভার অল হিজ ওন ফ্যামিলি, আর সেইটার জন্য তিনি তার যে পরিবার ছিল তাদেরকে উপেক্ষা করে গেলেন। হিজ চিলড্রেন ওয়্যার অ্যাজ নাথিং টু হিম, তার সন্তানগণেরাও বা তার নিজের ছেলেপুলেরাও যেন তার কাছে কিছুই ছিল না। Till he came upon the boy to whom he gave it, and then he could die. আর সেই তার নিজের ছেলেমেয়েদেরকেও ধরলেন না ওই পাওয়ার গুলোকে
সমর্পণ করে দেওয়ার জন্য বা পাওয়ার গুলোকে ট্রান্সফার করে দেওয়ার জন্য, বরং কাকে, একটা অন্য একটা ছেলে, তাকে হচ্ছে যে তার সন্ধান পাওয়া মাত্রই তার যে যা শক্তি ছিল তাকে উজাড় করে দিলেন এবং তারপরে তিনি নিশ্চিন্তে মৃত্যুবরণ করলেন, বা দেন হি কুড ডাই, মানে মারা গেলেন। লাস্ট অ্যান্সার, দ্য ফিউচার ইউ সে, দ্য ফিউচার ইউ সে will call রামকৃষ্ণ পরমহংস an incarnation of কালী। তুমি কি এটাই বলছো যে আমাদের রামকৃষ্ণ পরমহংস দেবকে পরবর্তীকালের যে ভবিষ্যতে মা কালীর অবতার বলা হবে? Yes, I think there is no doubt that she worked up the body of Ramakrishna for her own ends. আমার এই বিষয়ে কোনো সন্দেহই নেই যে কালী মা তার নিজের প্রয়োজনেই রামকৃষ্ণের দেহ ধারণ করে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিল। এই মানে বেসিক্যালি শি ওয়ার্কড আপ দ্য বডি, ওয়ার্কড আপ মানে হচ্ছে এখানে দেহ ধারণ করা, মানে কারোর একটা বডি নেওয়া, মানে এখানে কালীমা তার রামকৃষ্ণের বডি নিয়ে এসে পৃথিবীতে এসেছিলেন। অ্যান্ড ফর হার ওন এন্ডস, নিজের প্রয়োজনে, এন্ডস মানে হচ্ছে যে প্রয়োজন, এই ক্ষেত্রে নিজের প্রয়োজনে মানে আর কি নিজের প্রচারের জন্য বা নিজের পূজার জন্য উনি এখানে এসেছিলেন। যেমন হয় না অনেক সময় সেই, যেমন আমরা জানি যে কৃষ্ণের বিভিন্ন হচ্ছে যে বিভিন্ন সময় পৃথিবীতে এসেছে বিভিন্ন রূপে, এইরকম আর কি। তো, আমাদের রামকৃষ্ণকে বলছেন যে উনি নাকি কালী মায়ের একটা আবির্ভাব ছিল। বুঝতে পারলি কোথায় কি বলতে হবে একবার বলো। কোথাও যেখানে যেই অসুবিধাই হোক, হয়তো কোনো লাইন আমি ঠিক করে বোঝাতে পারিনি, তাহলে বল, আমি বলে দিচ্ছি। আচ্ছা, ওই ওয়ার্কড আপ বডি, দ্য বডি মানে ওখানটা কি? ওইটাই বললাম যে ওয়ার্ক আপ মানে হচ্ছে যে দেহ ধারণ করা, আর ফর হার ওন এন্ডস মানে হচ্ছে যে নিজের প্রয়োজনে। কার প্রয়োজনে? কালীমা। ওয়ার্ক আপ মানে হচ্ছে যে বেশি ওই দেহ ধারণ করে যে পৃথিবীতে আসে না, যেটা বললাম, যেমন কৃষ্ণ হয়তো কোনো একটা রূপ নিয়ে পৃথিবীতে এসেছিলেন, সেই রকম আছে। এই টেক্সটটা তবে বাদ দিয়ে ভালোই করেছে, মানে বড্ড কঠিন জানো, মানে আজকে আমরা পড়ছিলাম আমাদের ছেলেপুলেগুলো, মানে আমাদের কঠিন লাগছে। ক্লাস 11-এ কেন দিয়েছে কি জানে। যাই হোক, বল কোথাও যদি কিছু বলতে হয় একবার দেখে নে, নাহলে আজকে এই পাতাটাই থাকবে। পরের দিন হচ্ছে রে মানে আমাদের আবার নেক্সট ক্লাস হচ্ছে 28 তারিখ, আমরা 28 তারিখ হচ্ছে পরেরটা করবো। আচ্ছা অর্জুদা, বল। আর ওখানে তো বলেছে যে বিবেকানন্দ নিজে আর কি কালীর একজন ভক্ত ছিলেন, হুম। কিন্তু সেটা গুরু নানকের শক্তির সাথে কেন তুলনা করা হয়েছে বলা হলো এখানটা করে? ওটা ওটা হচ্ছে রে যেটা একটু আগেই বললাম, যে রামকৃষ্ণ হচ্ছে রে কালী মায়ের কাছে বিবেকানন্দকে সঁপে দিয়ে গেল যে এবার আমার দায়িত্বটা এ করবে স্বামীজি। তো তারপরে কি হলো, যে তারপরে হচ্ছে রামকৃষ্ণের শরীর খারাপ করে গেল, আর 1.5 বছরের মধ্যে উনি মারা গেলেন। আচ্ছা, 2 বছরের মধ্যে উনি মারা গেলেন। তো একই জিনিস হয়েছিল গুরু নানকের সাথে। গুরু নানক হচ্ছে যে তার যে শক্তিটা, তার যে আধ্যাত্মিক শক্তিটা, সেটা কাউকে দিয়ে দেওয়ার জন্য খুঁজছিলেন। সেটার জন্য উনি নিজের পরিবারের সবাইকে উপেক্ষা করে একটা ছেলে, শেষমেশ একটা বালককে পেয়েছিলেন, যাকে তার শক্তিগুলো দিয়ে তিনি চলে যান। বুঝলি তো? ওটার উদাহরণ দিতেই মানে গুরু নানকের কথা বলেছে। বুঝতে পারলি? সোজা কথা, মেসি আগের দিন হারলো, ইয়ামাল এলো, ঠিক আছে? তো মেসির দায়িত্বটা বা মেসির পজিশনটা, মেসির পজিশনটা দেখ, মেসির পজিশনটা এবার কে হয়ে গেল? লামিন ইয়ামাল হয়ে গেল। বুঝতে পারলি? না না, আমি তো বলছি সেম জিনিস হচ্ছে যে আমি বলছি এখানে খেলার কি বিষয় হচ্ছে, আসছে কেন? আমি তোদেরকে দেখ, আমি তোদেরকে এমন আমি উদাহরণ বুঝতে দিচ্ছি পেরে যেটা গেছি। তোদের মাথায় ঢুকবে, বুঝলি? আমি বুঝতে পেরে গেছি, আর কিছু বলতে হবে না। ঠিক আছে, নে, বুঝতে গেছিস তো? আর কিছু বলতে হবে? কোনো মানে কিছু বলতে হবে কোথাও? দাঁড়াও দেখছি। দেখে না একবার। ইনডাইরেক্টলি অপমান করে দিলে তোকে। আমি অপমান করিনি, আমি ভালো কথাই বলছি যে মেসির জায়গাটা এবার লামিন নিল, কারণ মেসির বয়স হয়ে গেছে, ওকে চলে যেতে হলো। হ্যাঁ, মেসিরই তো ছেলে, ও ওটাই তো বলা হচ্ছে, ওটাই তো বলা হচ্ছে। তো রামকৃষ্ণ আর বিবেকানন্দর জিনিসটা পুরো একই ছিল। মাথায় ঢুকলো? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি।
দেখে না কিছু যদি বলতে হয়। আর বাকিদের কোনো প্রশ্ন নেই? অদ্রিজা, মৌলি, তারপর ওটা ওটা কি, ওটা দিয়াদের বোন না? হ্যাঁ। আর সুমনের কি হলো, সে আসতে পারলো না কেন? তারা এমন কি রাজকাজ ছিল? ও জিমে ভর্তি জিমে দেখেছে, ভর্তি জিমে। হয়ে গেছে। বাহ, ঠিক আছে, চ আচ্ছা তাহলে। চলো আর একটা বল বল শোনো বল শোনো। বল বল। আহ, বিবেকানন্দ নিজের আত্মবিশ্বাস মানে নিজের বিশ্বাস থেকেই কালীকে গ্রহণ করেছে, রামকৃষ্ণকে ভালোবাসার কারণে করেছিল? না, নিজের বিশ্বাস থেকে। আমি না, ওটার একটা গল্প আছে কিন্তু আমি শিওর নই যে ওই গল্পটাই কিনা। আমি যদি ওটাই কনফার্ম করতে পারি আমি পরের দিন এসে তোদেরকে বলবো। একটা গল্প আছে ওটা নিয়ে। তখন মানে হচ্ছে যে সত্যি হচ্ছে স্বামীজির জীবনে খুব কষ্ট যাচ্ছিল, রিয়েল লাইফে। তো তখন একটা ঘটনা হয় তাহলে যেটার এখানে জন্য মানে উনি পুরো কালিমার ভক্ত হয়ে যান। আচ্ছা, ওই সে জিজ্ঞাসা করবে যে ঠাকুর নিঃশ্বাস নিচ্ছে বা তুলো দিয়ে নাকে, এরকম কিছু একটা তো? না না, ওরম না, ওটা অন্য, ওটা অন্য। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা অর্জুদা, তাহলে 15 পাতায় 15 হুম। নম্বর পেজে হি ওয়াজ এভিডেন্টলি অ্যাফ্রেড মাই ইন্টেলেকচুয়াল ডিফিকাল্টি উড, এই লাইনটার মানেটা একবার বলে দাও তো। ওটা বেসিক্যালি হচ্ছে, ওটা না আমি অনেকটা বুঝিয়েছি। ওটা হচ্ছে তুই রেকর্ডিংটাতে দেখে নিবি। ওটা অনেকটা বুঝিয়েছি আমি। অনেকক্ষণ ধরে বলতে হবে তোকে। ওখানে দেখবি ঠিক আছে। বলা আছে। তারপরে যদি না হয় আমাকে বলবে, আমি তোকে হচ্ছে ওটা ভালো করে আবার বলবো। ঠিক আছে। আচ্ছা এখানে বল। অর্জুদা, আমি শুনতে এখানে পাচ্ছি, বল না। বিবেকানন্দ যে আই লাভড হিম ইউ সি অ্যান্ড দ্যাট ওয়াজ হোয়াট হেল্ড মি, মানে আমি তাকে ভালোবাসতাম, এটাই আমাকে আটকে রেখেছিল। তাহলে কি করেছে ও, হ্যাঁ হ্যাঁ, মানে নিজে থেকেই কালীকে বিশ্বাস ওটাই তো একটা ঘটনা হয়েছিল ওখানে, যেটার জন্য মানে কালিমায় উনি আচ্ছা বিশ্বাস করা শুরু করেন। ওই ঘটনাটা আমি বলছি, আমি পরের দিন কনফার্ম করে আসবো। আমি এখনই বলতে চাইছি না, কারণ আমি শিওর নেই নিজেই যে ওই ঘটনাটাই কিনা। ঠিক আছে। হ্যাঁ, কারণ লাইনটাতে তো স্পষ্ট বলা হচ্ছে যে and what was the healed me। হ্যাঁ হ্যাঁ, যে মানে ততক্ষণ উনি মানে কালিমায় বিশ্বাস করতেন না, কিন্তু দক্ষিণেশ্বরে কেন যেতেন? রামকৃষ্ণের প্রতি ওনার শ্রদ্ধা ছিল বলে। আচ্ছা বুঝলে, রামকৃষ্ণ টানে উনি দক্ষিণেশ্বরে যেতেন, এটাই আর কি। ঠিক আছে, তাহলে এরকম থাকুক। আর যদি কারো কোথাও জানতে হয় বলবি, আর আমি এক্ষুনি আপলোড করে দিচ্ছি, এখন সঙ্গে সঙ্গে আপলোড হয়ে যাবে। অর্জুদা নেক্সট ক্লাসটা কবে হবে? ওই একই সেম ডেট সেম টাইম। বৃহস্পতিবার হবে না? বৃহস্পতিবার হচ্ছে যে কেসটা হয়ে গেলে আমার 4:30 অব্দি ক্লাস থাকে, আর এসেই হচ্ছে যে আমার এখানে মানে খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, আবার একটু করে প্রেয়ার থাকে। তো আমি মানে একটুখানিও রেস্ট পাবো না যদি বৃহস্পতিবার নিই। বুঝলি, এটাই ও সমস্যা। আচ্ছা। অন্য দিনগুলো আমি অন্য দিনে বৃহস্পতিবার বাদ দিয়ে যাচ্ছে যে আমার শনিবার আমি করতে পারি চাইলেই। শনিবার তোরা যখন বলবি আমি করে দিতে পারবো, আমার শনিবার পুরো ছুটি। বুঝলি তো? হ্যাঁ, শনিবার অর্জুদা, বিকেল থেকে পুরোই করা যায়। তোদের যদি অসুবিধা না থাকে, কারণ শনিবারে আমার হচ্ছে এবারে যখন একটাও ইচ্ছা। ক্লাস আর হয়নি। হবে না। ওটাই তো, অনেকেরই সমস্যা আছে। বিকেল বেলা আমার হবে না, আমার না না, 3টে থেকে 6টা অব্দি কম্পিউটার থাকে। আমি বিকেলে কথা শনিবারে বলছি না, হবে। আমি আমি বলছি বেলায়, সকালে, যখন ইচ্ছা, না রাত্রে। সকালে ঠিক করবে আছে। তাহলে। সকালে হবে না, সকালে হবে না। ঠিক আছে, রাতে? রাত্রে হ্যাঁ, হতে পারে রাত্রিরে মনে হতে কর। পারে। রাত্রে রাত্রিরে হতে মনে পারে। কর, রাত্রে মনে কর আমি হচ্ছে যে তোদেরকে আহ 6টা থেকে, না 6টা না, সরি 6টা থেকে তো আমার হবে না। আচ্ছা রাত্রিবেলাটা হবে না, রাত্রিবেলাটা সমস্যা আছে।